ওফ, আস্তে ঢুকো, আমার ব্যথা করছে। এই তো বৃষ্টি, আস্তেই ঢুকাচ্ছি কিন্তু ঢুকছে না, এটা অনেক ছোট। উফ, আমি আর পারছি না। প্লিজ আর একটু, যে করি হোক আমি ঢুকিয়ে ছাড়বো। তেল দিয়ে ট্রাই করো, হয়তো তেল দিলে পিচ্ছিল হবে আর ঢুকে যাবে। এইভাবে ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা আমি তেল আনছি, নিজের হাতে মেখে নাও, আমিও মাখাই। দুজনে চেষ্টা করলে সহজে ঢুকবে। তাড়াতাড়ি আনো। এই তো যাচ্ছি। মিজু বিছানা থেকে উঠে গিয়ে তেল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এমন ছোট জায়গা দিয়ে কোনোভাবেই ঢুকছে না, তাই বিকল্প হিসেবে তেল দিয়ে একদম পিচ্ছিল করে নিতে হয়েছে। মিজু তেল দিয়ে একদম পিচ্ছিল করে আবারও চেষ্টা করতে থাকতে লাগলো। আবারও চেষ্টা করতে থাকে লাগলো। এইবার বৃষ্টিও চেষ্টা করতে লাগলো। এইবার বৃষ্টি আবার চেঁচিয়ে বলে ওঠে, উফ, মরে যাচ্ছি ব্যথায়। এটা না করলেই নয় মিজু, আমার কষ্ট হচ্ছে। প্লিজ বৃষ্টি, আর একটু সহ্য করো। আজ আমাদের বাসর রাত, এটা তো করতেই হবে, তা না হলে আমার মনের একটা ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। তোমার ইচ্ছে সব পূরণ করতে গিয়ে এখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই জোর ধাক্কা দাও, পিচ্ছিল আছে, ঢুকে যাবে। দিচ্ছি সোনা, এই যে ঢুকে গেছে। আহ শান্তি। হয়েছে তোমার শান্তি। এখন আমার পাশ থেকে সরে বসো। বৃষ্টির কথা শুনে মিজু চমকে উঠল। বাসর রাতে পর বউয়ের কাছে থাকবে, আদর করবে, এটা তো নর্মাল একটা বিষয়। কিন্তু এ কেমন বউ, স্বামীকে দূরে যেতে বলছে? জি, হয়তো আপনারাও একটু কনফিউশনে আছেন যে এতক্ষণ কি ঢোকালো মিজু, আর বৃষ্টি ঢোকানোর পরে মিজুকে দূরে যেতে বা বলল কেন। তো চলুন আপনাদের শুরু থেকে বোঝাই। বৃষ্টি হলো মিজুর মামাতো বোন। ছোটবেলা থেকেই বৃষ্টি আর মিজু একসাথে বড় হয়েছে। আসলে একসাথে বড় হলেও তাদের মধ্যে বয়সের কিন্তু একটা লম্বা ব্যবধান আছে। বৃষ্টি থেকে মিজু 5 বছরের বড়। ছোটবেলা থেকে বৃষ্টি আর মিজু একে অপরকে সব সময় বুঝতো। সেই জন্য দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে এদের বিয়ে দিলে হয়তো এরা আরো ভালো থাকবে। কিন্তু না, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে। মিজু নীলাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও বৃষ্টির তাকে স্বামী হিসেবে মানতে অনেক সমস্যা। আর বাসর রাতে মিজু বৃষ্টিকে পরানোর জন্য একজোড়া চুড়ি নিয়ে আসে। মিজুর ইচ্ছে পূরণ করতেই বৃষ্টি নিজের ইচ্ছে না থাকার পরেও মিজু হাতের চুড়ি পরতে রাজি হয়। কিন্তু চুড়ি জোড়া বৃষ্টির হাতের সাইজে ছিল না, বরং ছোট ছিল। তাই এত কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে চুড়িটা বৃষ্টির হাতে ঢুকালো। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন গল্পে যাওয়া যাক। এই বৃষ্টি, তোমার থেকে দূরে সরে সরবো মানে? তুমি আমার ওয়াইফ, তোমার পাশে বসার অধিকার আছে আমার। কি কে দিয়েছে আপনাকে অধিকার? বিয়ে করেছেন বলে কি আমার উপর জোর খাটাবেন নাকি? এই, আপনি কি আমার করার কোনো কুমতলবে আমার রুমে এসেছেন নাকি? আমি কিন্তু মামা মামিকে চিৎকার করে ডাকবো। বৃষ্টির এই সাবলীল ভাষায় বলা কথাটা ভীষণ অস্বাভাবিক লাগলো মিজুর। বৃষ্টি এই সব কি বলছে? বৃষ্টি কি নিজের মধ্যে আছে নাকি অন্য জগতে ডুবে গেছে? বৃষ্টির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাটা আপন মনে বলে উঠল মিজু। মিজুর এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে বৃষ্টি গলা ছেড়ে মিজুকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এইভাবে তাকিয়ে আছো কেন? কখনো কি মেয়ে দেখো নাই, নাকি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো? এই শুনে রাখো, তোমার কোনো প্ল্যান সাকসেস হবে না। কারণ তুমি আমার ভাই, আর কিছু না। জাস্ট বাবা মা এই ইচ্ছা রাখতে তোমাকে বিয়ে করেছি, আর কিছু না। এই আমার কোনো প্ল্যান মানে? আর এটা কি? আমি আমার বিয়ে করা স্ত্রীকে দেখবো, টাচ করব, যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? ওগো, ভুলে যাচ্ছ কেন? তোমার স্ত্রীটা আমি, তাই নিজেকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি না। আর যদি আমার উপর জোর করো, তাহলে বিকল্প পথ নিতে বাধ্য হব। বৃষ্টির মুখে বাঁকানো কথার ধারণ দেখে মিজু একদম চুপসে যায়। এই বৃষ্টি হঠাৎ এসব কেন বলছে, বা তার থেকে দূরে কেন সরে যাচ্ছে তা জানা নাই সাগরের। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলে। ছোটবেলা থেকেই বৃষ্টিকে তার খুব পছন্দ। সেই পছন্দ থেকে কবে যে বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে সে, সেটা নিজের কাছেও একটা রহস্য। তবে যাই হোক না কেন, বৃষ্টি তার স্ত্রী।
আর যেখানে বৃষ্টি তার ভালোবাসার প্রিয় মানুষ, সেখানে নীলার ওপর জোর করার কোনো মানে হয় না। মিজু কোনো কথা না বলে বৃষ্টির পাশ থেকে উঠে দাঁড়িয়ে বেডশিট বালিশটা তুলে নিল। বিছানায় তো আর শোয়া যাবে না, হয়তো বৃষ্টি মনে মনে আবার অন্য কিছু ভাবতে পারে, তাই ফ্লোরেই শুয়ে পড়ি। আপন মনে কথাটা বলল মিজু। বৃষ্টি ঘোমটা আড়াল থেকে মিজুর সব কার্যক্রম এর ওপর কড়া নজর রাখছে। মিজু মুখটা গম্ভীর করে ফ্লোরে বসে পড়ল। গভীর রাত, হঠাৎ করে মিজুর অনুভব করল তার শরীরের ওপর কিছু একটা দেয়া আছে। মিজু একটু চোখ মেলেই দেখতে পায় তার শরীরের ওপর একটা চাদর দেয়া আছে। একটু ঠান্ডা লাগছে মিজুর। এই চাদরটা আর সরালো না সে। সারাদিন ক্লান্ত থাকায় মিজু আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই মিজুর ঘুম হঠাৎ করে ভেঙে যায়। মিজু ঘুমের মধ্যে অনুভব করে যে তার বুকের ওপর কেউ মাথা রেখে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মিজু মৃদু মৃদু দৃষ্টিতে চোখ মেলেই দেখতে পেল বৃষ্টি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মিজু বৃষ্টিকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই প্রত্যাশা করেনি। কারণ যে মেয়ে একটু আগে ওর পাশে বসতে চায়নি, যে মেয়ে একটু আগে ওর থেকে দূরত্ব থাকতে চেয়েছেন, সেই মানুষটি এখন তার বুকের ওপর। ভাবতে একটু অবাক লাগছে। সাগর বৃষ্টিকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিতে চাইল। বৃষ্টির দিকে হাত বাড়াতেই হঠাৎ করে মিজু লক্ষ্য করল বৃষ্টি তার শরীরটা খামচে ধরে আছে। আর বৃষ্টিকে দেখে মনে হচ্ছে পরম সুখে সে নিদ্রা সুখ অনুভব করছে। মিজু বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টিকে সরিয়ে দিতে, কিন্তু না। মিজু বৃষ্টির মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো স্পর্শ করে সরিয়ে বৃষ্টির কানের পেছনে গুজে দিল। মিজুর ভালোবাসা পরম স্পর্শে একটু করে কেঁপে উঠল বৃষ্টি। বৃষ্টির এই মৃদু কম্পন যেন মিজুর মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে তার মধ্যে। আজ মিজুর ভীষণ করে পেতে ইচ্ছে করে তার প্রিয়জনকে। এতটা পেতে ইচ্ছে করছে যে নিজের ওপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। মিজু আলতো করে বৃষ্টির নরম কোমরের ওপর হাত জোড়া রাখল। নিজের হাতের মৃদু স্পর্শ বৃষ্টির দুইবারের মতো কম্পিত করল। বৃষ্টি এবার একটু কেঁপে ওঠে, মিজুকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মিজু বৃষ্টির থুতনিতে হাত দিয়ে নীলার মাথাটা একটু উপরে তুলল। বৃষ্টির ঠোঁট গোলাপি ঠোঁটজোড়া মিজুকে আমন্ত্রণ জানাচ্ছে। মিজু এই ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কোমল নরম ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া দেখে মিজু আর নিজেকে সামলাতে পারল না। বৃষ্টির ঠোঁটজোড়ার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো সে। বৃষ্টির খুব কাছেই আসতে মিজুর নিঃশ্বাস বৃষ্টির মুখের ওপর পড়তে লাগলো। বৃষ্টি হঠাৎ করে চোখ মেলে মিজুকে এতটা কাছে দেখতে পেয়ে ভীষণ চমকে ওঠে। বৃষ্টি বুঝে উঠতে পারছে না তার এত কাছে মিজু হঠাৎ কেন। বৃষ্টি কিছু না বুঝেই মিজুর বুকের ওপর ভর করে মিজুর বুকের ওপর থেকে সরে গেল। মিজুর পাশে বসে বৃষ্টি হাঁপাচ্ছে। ভীষণ লজ্জা লাগছে বৃষ্টির। মিজু বৃষ্টির নীরবতার মানে বুঝতেই ফ্লোর থেকে উঠে বসল। বৃষ্টির উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, সরি, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই ভুল করে ফেলছি। নেক্সট টাইম মনে থাকবে। মিজুর অভিমানী কণ্ঠে বলা কথাটা বৃষ্টির কানে পৌঁছার আগেই বৃষ্টি বুঝতে পেরে যায় মিজু অভিমান করেছে। আসলে অভিমান না করার তো কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছে থাকে, কিছু চাওয়া থাকে নিজের প্রিয়জনের কাছে। নিজের ইচ্ছে চাওয়া তার বিপরীত নয়। কিন্তু বৃষ্টির চাওয়াকে গুরুত্ব না দিয়ে মিজুকে এড়িয়ে যাচ্ছে, যা মিজুর অভিমান কারণ হচ্ছে। বৃষ্টি মুখ বাঁকিয়ে মিজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি বলতে হবে না। নিজের স্ত্রীকে কি করতে যাওয়া কোনো অপরাধ বা পাপ নয় যে দুঃখ প্রকাশ করতে হবে। আর নিজের স্ত্রী যে নিজেকে আমার থেকে আড়াল করে রাখতে চায়, যে আমাকে বারবার বুঝিয়ে দেয় আমরা ভালো বন্ধু ছাড়া কিছু না, যে আমায় বারবার বুঝিয়ে দেয় আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই, তার থেকে এমন কথা মোটেও আশা করা যায় না। মিজুর কথাগুলো শুনে বৃষ্টির রেগে পম হয়ে গেল। বৃষ্টির রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, কি কি বললে তুমি? আমি তোমাকে নিজের থেকে আড়াল করি? আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই?
জি, একদম ঠিক শুনেছ। তা না হলে এত দূরত্ব কেন? আমি তোমাকে জোর করে করব এমনটা ভাবলে কি করে? আসলে হয়েছে কি জানো, মা বাবার ইচ্ছে পূরণ করাটাই ভুল হয়েছে। তা না হলে এমনটা হতো না। কি বললি তুই? আমাকে বিয়ে করাটা তোর ভুল হয়েছে? ভুলটা বুঝলেও এখন আর আমার কিছু করার নেই। সরো, আমি ফ্রেশ হতে যাব। বৃষ্টি রেগে আগুন হয়ে মিজুকে একটা ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি বলতে চাস তুই? হ্যাঁ, কি বলতে চাস? আমাকে তোর মা বাবারই ইচ্ছেতে বিয়ে করে দয়া করেছিস তুই? তুই বিয়ে না করলে আমি সারা জীবন এইভাবে থাকতাম? আমাকে দয়া করেছিস? এই বৃষ্টিকে দয়া করেছিস তুই? উফ, আরে আজব তো। আগে শুনেছি মেয়েরা বুঝে কম চিল্লাই বেশি। আজ তার প্রমাণ পেয়ে গেলাম। সত্যি তুমি বুঝো কম আর চিল্লাও বেশি। হ্যাঁ, এখন তো এমনই লাগবে। এখন তো আমি বুঝবো কম, চিল্লাবো বেশি। আমার তো তুই ভালোই বাসিস না, তাই আমাকে অসহ্যকর লাগছে। তুই তো ভালোবাসিস ওই ভার্সিটিতে যাওয়ার সাথে সাথে যার সাথে লটর পটর করতে তাকে। তাই আমার সাথে বিয়ের নাটক করে এসব বলছিস। মানে কি, আমি আবার কার সাথে লটর পটর করছি? সারাদিন তো সিসি ক্যামেরার মতো আমার উপর নজর রাখতে। কখনো যদি অন্য কারোর সাথে সামান্য কথা বলছি, তখনই বাড়ি মাথায় তুলে সাইবাকে ডেকে বলতে। তাই তোমার ভয়ে কারোর সাথেই কথা পর্যন্ত বলতাম না আমি। আর এখন বলছো লটর পটরের কথা? ও তাই না? অগোচরে কত করেছিস আল্লাহ জানে। এ তুই ভার্জিন তো? চল ডাক্তার চেক আপ করিয়ে দেখি সব ঠিক আছে কিনা। বলা তো যায় না তোর যা চরিত্র, কবে কোথায় কার সাথে কি না কি করেছিস কে জানে। শাট আপ, একদম চুপ। বাজে কথা বলবে না আর একটাও। কিছু বলছি না তার মানে এই না যে যা খুশি তাই বলবে। এই তো পুরুষত্ব নিয়ে কথা বলছি না। এখন তো গা জ্বলে যাচ্ছে। আর যাবে নাই বা কেন? যার ঘরে এত সুন্দরী একটা বউ থাকার পরেও জোর করে না, তার মধ্যে যে ঝামেলা আছে তা কি আর বলার অপেক্ষায় রাখে নাকি? বৃষ্টির তালগোল পাকানো কথাগুলো মিজুর মাথা ঘুরিয়ে দিচ্ছে। একবার কাছে আসছি সেটা অপরাধ হয়েছে, আবার আসি নাই কেন সেটাও অপরাধ হয়েছে। সেটাও অপরাধ হয়েছে। কি করলে যে অপরাধ হবে বা সেটা বিধাতাই জানে। আর যাই হোক, এর সাথে তর্ক করে লাভ নেই। আমি বরং ফ্রেশ হয়ে নিই, এটাই ভালো হবে। মিজু আবারও ওঠে, বসে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় ফ্রেশ হতে। বৃষ্টি বসে বসে বকবক করেই যাচ্ছে, কিন্তু তার বকবকে মিজু কোনো রকম উত্তর দিল না। মিজু কোনো রকম প্রতিউত্তর করল না। পাগলের সাথে তর্ক না করাই ভালো, তাই মিজু নিজের মতো করে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতেই মিজু দেখতে পেল রুমের কোথাও বৃষ্টি নেই। মিজু একটু ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল ফ্লোরের এক কোণে গুটি মেরে বসে আছে বৃষ্টি। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলছে সে। মিজু বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো। বৃষ্টির কোনো দিকে কোনো পাত্তা নেই। মিজু বৃষ্টির কাছে আসতেই শুনতে পেল বৃষ্টি আপন মনে কান্না করতে করতে বলছে, একদিন না যেতেই বলে মা বাবার ইচ্ছেতে বিয়ে করেছে আমায়। নিজের কোনো ইচ্ছে ছিল না, দয়া করে বিয়ে করেছে আমায়। আমি সবকিছুর সাথে মানিয়ে নিতে পারছি না, একটু সময় প্রয়োজন আমার। কিন্তু মিজু তো আমায় সেটা দিতে পারলো না। সরাসরি বলে দিয়েছে আমি নাকি ওকে এড়িয়ে যাচ্ছি, ওর থেকে দূরে থাকতে চাই। একটা বার ও বুঝতে পারলো না যে আমি যদি ওর থেকে দূরে যেতে থাকতাম বা দূরে থাকতে চাইতাম, তাহলে কেন ওর বুকে মাথা রেখে আমি প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিলাম। বুঝলো না ও। ঠিক আছে, একদিন ঠিক বুঝবে, আর সেদিন আমায় খুঁজবে। আমি চলে যাব, এখানে আর থাকবো না। বৃষ্টি হেঁচকি তুলে কাঁদছে। মিজু পাথর হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির পাশে। কোনো শব্দ করার সাহস পাচ্ছে না তার। আসলে আমার একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, যেখানে একজন নারীকে শুধুমাত্র বা যোগ্যতার জন্য নিজেদের কাছে ডাকা হয়। আমার একটিবারের জন্য কখনো নিজেদের বাহিরের অন্য কিছু বুঝতে চাই না। আমরা নিজেদের ইচ্ছাকে মূল্য দিতে গিয়ে ভুলে যাই যে আমাদের স্ত্রী হয়ে যে আছে সেও একজন মানুষ। আমরা ভুলে যাই তারও একটা ইচ্ছে থাকতে পারে। আমরা নেশায় উন্মাদ হয়ে যাই। কখনো নিজের স্ত্রীকে প্রশ্ন করা হয় না, তুমি কেমন আছো, শরীর ঠিক আছে তো? শুধুমাত্র নিজের কথা ভাবি আমরা, কারণ আমরা পুরুষ। মিজু একটু সাহস করে বৃষ্টির কাঁধে নিজের হাত রাখলো। বৃষ্টি পিছন ফিরে তাকাতেই দেখতে পেল মিজু দাঁড়িয়ে আছে।
মিজু বৃষ্টিকে বসা থেকে উঠে দাঁড় করালো। আলতো করে স্পর্শ করে দৃঢ় চোখের পানি মুছে দিল সে। বৃষ্টি মিজুর দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। মিজু কোনো কথা না বলে বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। বৃষ্টিও মিজুর বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে প্রশান্তি নিতে লাগলো। সরি, আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা বাচ্চাটাকে খুব কষ্ট দিয়ে ফেলছি। আর দিব না, শুধু ভালোবাসো আর আদর দিবে খুব। আমার পুরুষ মানুষ বলে সবকিছু আমাদের মর্জি মতো হতো তা নয়। আমাদের উচিত নিজের স্ত্রীকে সম্মান করা ও তাদের ইচ্ছাকে মূল্যায়ন করা। তবেই সৃষ্টি হবে একটা সুন্দর ভালোবাসার জীবন।